গুণগত বিশ্লেষণ কি? যে পদ্ধতিতে নমুনায় উপস্থিত উপাদান সমূহ শনাক্ত করা হয় তাকে গুণগত বিশ্লেষণ বলে। যে পদ্ধতিতে নমুনায় উপস্থিত উপাদান সমূহ শনাক্ত করা হয়, এখন যেটা আমরা হচ্ছে আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে থাকি তখন আমাদের একটা কমন প্র্যাকটিক্যাল হচ্ছে লবণ পরীক্ষা। আমাদের লবণ পরীক্ষা কি? আমাদের স্পেসিফিক একটা লবণ দিয়ে দিবে, এই লবণটা দেওয়ার পরে কি আমরা এখানে মানে বলবো এখানে কোন লবণটা আছে। তো কাইন্ড অফ এটা হচ্ছে এরকম, ধরো তোমাকে একটা এরকম একটা পাত্র দিয়ে দিল, এই পাত্রের মধ্যে এরকম অসংখ্য অসংখ্য কি দ্রবণ আছে। তো এখানে আমরা যে দ্রবণটা আছে এটা কি দ্রবণ আমরা তো জানি না। এখানে যে কোনো একটা পদার্থ থাকতে পারে, এখানে 5টা পদার্থ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এই যে তোমার ইন্ডিভিজুয়ালি পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা দ্রবণ পৃথক করা, এই পৃথক করাটা কি বলা হচ্ছে? গুণগত বিশ্লেষণ। তাহলে গুণগত বিশ্লেষণ কি পরীক্ষা আসলে আমরা পারবো যে নমুনায় উপস্থিত উপাদান সমূহ শনাক্ত করা যে প্রক্রিয়া সেটাকে হচ্ছে গুণগত বিশ্লেষণ। রিসাইক্লিং কাকে বলে? ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে হচ্ছে রিসাইক্লিং বা পুনর্ব্যবহার। শুধু ল্যাবরেটরি না, আমরা দেখি পৃথিবীতে যে এত এত লোহার ব্যবহার, সেই ব্যবহারগুলো আমরা কিভাবে করতেছি। কারণ আমরা জানি লোহা খনি থেকে পাওয়া যায়। তো ধরো আমাদের পৃথিবীতে ধরো 50 লাখ টন লোহা আছে সাপোজ খনিতে। তো এটা কিন্তু এক সময় যে পৃথিবীতে এত এত রেল লাইন, এত এত শিল্প কারখানা, সব জায়গায় কিন্তু লোহার ব্যবহার মাস্ট, লোহা লাগবে। তো এই যে লোহা কিন্তু এক সময় না এক সময় লোহাটা কি ভূগর্ভস্থ খনি থেকে তোলার পর সেটা কি হবে? কমে যাবে। কিন্তু কমে গেলে কি আমরা জানি না, পৃথিবী হয়তো আরো 2000 বছর, পৃথিবী 2 লক্ষ কোটি বছর পৃথিবী হয়তো আরো থাকবে অবশিষ্ট। তো তখন কি এই লোহাগুলো আমরা কোত্থেকে পাবো? কারণ আমাদের ভূগর্ভস্থ কিন্তু খনি থেকে শেষ। তখন আমরা করে কি রিসাইক্লিং করি। কারণ হচ্ছে 50 বছর আগে ধরো একটা বিল্ডিং করা হইলো, সেখানে একটা ইস্পাতের বা লোহার একটা কাঠামো হয়েছে। 50 বছর পরে স্বাভাবিকভাবে ওই বিল্ডিংটার কি হবে? সেই বিল্ডিংটার হচ্ছে কর্মক্ষমতা বা সেই মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু লোহাটা কিন্তু আছে। হয়তো তখন যদি 50 কেজি লোহা ব্যবহার করা হয়েছে, সেটা মরিচা ধরে বা ক্ষয় হয়ে তখন 30 কেজি হয়ে গেল, কিন্তু সেই 30 কেজি তো আছে। বা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অন্যান্য যে পুরাতন বা ক্ষয় যে লোহাগুলো, সেগুলোকে আমরা করে একসাথে গলিয়ে কি করি? নতুন করে আবার রূপদান করি, অর্থাৎ কি রিসাইকেল করি। অর্থাৎ আমরা একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটা আমরা ব্যবহার, এটা কিন্তু বইয়ের বিষয়ে দেখা যায়, তারা প্লাস্টিক বা রাবার যে কোনো জিনিস কি তারা ফেলে দেওয়ার পরে কি করে? এগুলো রিসাইক্লিং করে, এগুলো আবার কে পুনর্চক্রায়নের মাধ্যমে কি করে? নতুন করে ব্যবহার উপযোগী করে তোলে। এটাকে বলা হচ্ছে রিসাইক্লিং। বর্তমানে বাংলাদেশে এগুলো শুরু হয়েছে। তো এই যে রাসায়নিক যে ল্যাবের ক্ষেত্রে যে যে উপাদানগুলো আছে, ধরো একটা বিকার বা হচ্ছে একটা টেস্ট টিউবটা হয়তো এটার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু কি তুমি এক সময় দেখা যায় অনেকগুলো টেস্ট টিউব গলিয়ে নতুন করে আবার নতুন একটা টেস্ট টিউব তৈরি করলা, এটাকে বলা হচ্ছে কি? রিসাইক্লিং। ফায়ার পলিশিং, গ্লাস টিউব কাটার পরে 2 প্রান্তকে বুনসেন বার্নারের সাহায্যে তাপ দিয়ে মসৃণ করার পদ্ধতি হলো ফায়ার পলিশিং। গ্লাস টিউব কাটার পর যখন তুমি একটা গ্লাস টিউব কাটবা, সেটা 2 প্রান্ত, সেটা যে এই যে ধরো এটা একটা গ্লাস টিউব, এটার একটা প্রান্ত আছে, এটার একটা প্রান্ত আছে, প্রান্তকে বুনসেন বার্নারের সাহায্যে তাপ দিয়ে মসৃণ, অর্থাৎ তুমি তাপ দিয়ে কি করবা? ওই যে কাটার পর কিন্তু যে অগ্রভাগটা পশ্চাৎ ভাগটা কি অল্প অল্প খাসকাটা থাকে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে কি করে? বাধা সৃষ্টি করে। এই বাধা সৃষ্টি যাতে না করে, এটাকে পলিশিং করার জন্য যে বুনসেন বার্নারের সাথে যে তাপটা দেওয়া হয়, সেই তাপটাকে কি বলা হচ্ছে? ফায়ার পলিশিং। যেরকম আমরা বিভিন্ন কি বলে ওয়ার্কশপে দেখি লোহা কি সেগুলোকে ঘষে ঘষে কি মসৃণ করে, বা আমরা বিভিন্ন কাঠের দোকানে দেখি যে যে কোনো একটা ফার্নিচার বানানোর পরে কাগজ দিয়ে কি করে ঘষে ঘষে কি করে মসৃণ করে। আর যেটা আগুন দিয়ে করে সেটাই হচ্ছে ফায়ার পলিশিং। ল্যাবরেটরিতে সেফটি গ্লাসের সুবিধা। ল্যাবরেটরিতে তুমি সেফটি গ্লাসটা পরবা, যে কারণ যাতে বিক্রিয়া সংঘটিত হওয়ার পর যাতে তোমার চোখে বা চোখের আশপাশে না আসে। এটা সুবিধাগুলা কি কি? প্রথম সুবিধা হচ্ছে ল্যাবরেটরিতে ছিটকে যাওয়া রাসায়নিক দ্রব্য চোখকে রক্ষা করা। কারণ তুমি বিক্রিয়া করতেছো, সেখানে বুদবুদ হতেই পারে। তোমাদের একটা কমন উদাহরণ দেই, আমাদের মা খালারা বা দাদিরা বাজার থেকে কি চুন কিনে আনে। চুন কিন্তু যখন তারা খায় তখন কিন্তু নরম চুন খায়, কিন্তু যখন কিনে আনে তখন পাথরের মতো থাকে, শক্ত পাথর। তুমি যদি দোকান থেকে চুন কিনে আনো পানের দোকান থেকে, তাহলে কি শক্ত একটা পাথর দিবে তোমাকে। তো এখন এটাকে তুমি নরম কিভাবে করে? তখন তারা দেখা যায় একটা পাত্রের মধ্যে চুনটা রাখার পরে পানি দেয়। তো তুমি খেয়াল করে দেখবা যখনই পানিটা দেয় একটা ব্যাপক পরিমাণ একটা এরকম বুদবুদ ওঠা শুরু করে যায়। কি হয়? দেখা যায় তুমি উপরে একটু হাত রাখো, দেখবা পাত্রটা গরম হয়ে গেছে, উপর দিকে একটা তাপ উঠতেছে। এখন এনি হাউ তো এটা তোমার চোখেও লাগতে পারে।
সেটা তোমার কি করে চোখেও লাগতে পারে। এরকম ল্যাবরেটরিতে সেম কাজ হয়, তুমি একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থের মিশ্রণ বা বিক্রিয়া ঘটাইলা, সেটা কি করে ব্যাকফায়ার করলো, তোমার চোখে উপর দিকে বুদবুদ উঠে আসলো। সেই চোখকে তোমার রক্ষা করার জন্য যে গ্লাসটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সেফটি গ্লাসের একটা সুবিধা। বিভিন্ন তাপমাত্রায় বার্নার ব্যবহারের সময় চোখকে রক্ষা করো। এই যে যখন তুমি বার্নারে কাজ করবা তখন যে তাপটা সৃষ্টি হবে সেটা তোমার চোখে ক্ষতি করতে পারে, এই জন্য কি সেটা তোমার চোখকে রক্ষা করবে। পিপিইর ক্ষেত্রেও কিন্তু এরকম গগলস আছে, এরকম বড় বড় চশমা। বেনজিনের বিকল্প রাসায়নিক পদার্থ কোনটি? আমরা বেনজিন সবাই জানি, বেনজিনের সংকেত হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত। বেনজিন আমরা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে আমরা পড়ছি। তো বেনজিন বলতে আমরা কি বুঝি? এখন দেখা যাচ্ছে আমরা অনেক সময় বেনজিন আমরা পাচ্ছি না, সেটার বিকল্প তো আমাদের কিছু একটা ব্যবহার করতে হবে। বেনজিন আমরা সাধারণত বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন প্রসাধনীতে আমরা ব্যবহার করি, কিন্তু যখন তার বিকল্প পাবো না তখন আমরা কি করবো? এটাকে বলে টলুইন, টলুইন বা মিথাইল বেনজিন নামে পরিচিত। বেনজিনের মতো একটি সুগন্ধযুক্ত যৌগ, তবে এটি একটি প্রতিস্থাপিত মিথাইল গ্রুপ সংযুক্ত। এটি নিয়মিতভাবে পেইন্ট, রাবার, ফার্মাসিউটিক্যালস, অন্যান্য ফিডস্টক রাসায়নিক তৈরির জন্য দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আমরা বেনজিন পাবো না তখন তার বিকল্প হিসেবে আমরা কি বলি? একে বলে টলিউইন বা টলুইন। এর সর্বাধিক প্রচলিত টলুইন, টলুইন বা মিথাইল বেনজিন নামে পরিচিত। তো তাহলে যদি পরীক্ষায় আসে বেনজিনের বিকল্প কি, তাহলে আমরা হয় টলুইন, টলুইন বা মিথাইল বেনজিন যেটা আসবে আমরা সেটা দিয়ে দেব। এখন হচ্ছে বিকল্প ব্যবহার বলতে আমরা কি বুঝি? এখন আমাদের প্রায় প্রতিটা বাড়িতেই দেখা যাচ্ছে, বিশেষ করে এখনো গ্রামাঞ্চলে সোলার এনার্জি, সৌরবিদ্যুৎ আমরা বলি, এটা আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ হচ্ছে আমরা জানি কি কারেন্টের প্রতি ইউনিটের বিল প্রতি মাসে আসতেছে, কিন্তু তুমি যখন সৌরবিদ্যুৎ লাগাইতেছো তোমার কিন্তু কোনো খরচ নাই, মাসে মাসে বিল দেওয়া লাগতেছে না, কারণ তোমার উপরে চালের উপরে বা যে কোনো উপরের অংশ একটা কি সোলার প্যানেল বসানো। সেই বসানোর পরে কি তারা কি সূর্যটাকে, সূর্যের আলোটাকে ক্যাপচার করতেছে, ক্যাপচার করে কি করতেছে সেটাকে তোমার কারেন্টে রূপান্তরিত করতেছে। তার মানে কি এটাও একটা বিকল্প ব্যবস্থা কারেন্টের। তাই একই রকম ভাবে বেনজিনের বিকল্প ব্যবস্থা কি টলুইন বা মিথাইল বেনজিন। এখন আসি পিপেট বলতে আমরা কি বুঝি? পিপেট হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত একটা উপাদান। এটা প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ পিপেট আর একটা হচ্ছে দাগাঙ্কিত পিপেট। এই পিপেটটা হচ্ছে দুই প্রকার, একটা থাকবে সাধারণ জেনারেল আর একটা হচ্ছে দাগাঙ্কিত, মানে সেটা মার্ক করা থাকবে কতটুকু পরিমাণ বা কতটুকু আছে। এখন আসি ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত একটা জিনিস, সেটা হচ্ছে বুরেট। বুরেট বলতে কি বুঝি? বুরেট একটি সুষম দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাঁচ নল, এর এক প্রান্ত সৌর চিকন নলে পরিণত করা হয়েছে। সৌর প্রান্তের একটু উপরে কি থাকে? একটি স্টপ কর থাকে, এরকম একটি স্টপ কর, মানে তুমি আটকাতে পারবা। বুরেট সাধারণত 50 ml আয়তনের হয়ে থাকে, এবং প্রত্যেক মিলিমিটার সমান 10 অংশে ভাগ করা হয়ে থাকে। তাই তাই বুলেটের সাহায্যে 1 মিলিমিটার আয়তন পর্যন্ত সক্ষমভাবে পরিমাপ করা যায়। এটা হচ্ছে এরকম একটা স্ট্যান্ডার্ডের মতো থাকবে, এক জায়গায় স্টপ কর, মানে ওই কি বলে আমরা আমাদের ট্যাপের পানি খাই, এটা কি হয় যখন আটকানো থাকে তখন কি করে? পানি পড়ে না, যখন আমরা খুলে দেই তখন পানি পড়ে। বুলেটও কাইন্ড অফ এরকম। এটা হচ্ছে 50 ml আয়তন সাধারণত হয়ে থাকে, এবং এটাকে যদি 10 ভাগে ভাগ করো তাই এর 1 মিলিমিটার পর্যন্ত আয়তন খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কি করতে পারে? পরিমাপ করতে পারে। রাইডার ধ্রুবক বলতে আমরা আগেও পড়ছি, এখানে আবার নিয়ে আসছি। তো মোলার দ্রবণ আমরা কি? প্রতি লিটার দ্রবণে কোন পদার্থের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে ওই পদার্থকে মোলার দ্রবণ বলে। অর্থাৎ যখন কোন একটা লিটারের আমরা দ্রবণ নিব, দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রব এবং দ্রাবকের যে মিশ্রণটা, এই যে মিশ্রণটা থাকবো, এটা যদি 1 মোল পরিমাণ, কত মোল? 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হচ্ছে কি? মোলার দ্রবণ। ওই দ্রবণকে কি বলা হচ্ছে? মোলার দ্রবণ বলা হচ্ছে। আরেকটা হচ্ছে মোলাল দ্রবণ, একটা মোলার আর একটা মোলাল। এটা আমি তোমাদের বিগত একটা ক্লাসে পড়াইছিলাম। মোলার এবং মোলালের মধ্যে পার্থক্য আবার বলি। যখনই মোলার আসবে, মোলার আসবে, তখনই বুঝবে এটা লিটারের প্রশ্ন। আর যখন মোলাল আসবে তখন বুঝবে 1 কেজিতে, তখন এটা কেজি হিসাবে হবে। এখন আসি পিপিএম। পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। প্রতি মিলিয়নে কতটুকু অংশ আছে? মিলিয়ন বলতে কি বুঝি আমরা? 1 মিলিয়ন বলতে বুঝি কত? 10 লক্ষ। তাহলে এটা কিন্তু আবার পিপিই না, পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। তাহলে কি জানলাম? পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। 1 লিটার দ্রবণে যদি 1 মিলিগ্রাম
দ্রবীভূত থাকে তাকে ppm বলে। অর্থাৎ যদি 1 লিটার দ্রবণে যদি 1 মিলিগ্রাম একটা দ্রবীভূত থাকে তখন থেকে কি বলা হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। এই যে মোলালিটি পড়ছি, মোলালিটি বলতে কি 1 লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যা হচ্ছে ওই দ্রবণের মোলালিটি, এখানে কেজি হবে। 1 কেজি দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে এটার কি মোলালিটি। এখন এই যে তোমাদের যখন আমি হেলথ হ্যাজার্ড বিভিন্ন হ্যাজার্ড সিম্বল বা হ্যাজার্ড প্রতীকগুলো পড়াইছিলাম, এটা হচ্ছে কোনটা কি তোমাদের আমি আগেই দেখাইছি, তবে তোমরা চিত্রটা দেখে রাখবা যে যেটা হচ্ছে আমাদের এখানে এক্সট্রা একটা অ্যাড হবে সেটা হচ্ছে ট্রিফয়েল, এরকম থাকবে অনেকটা। ট্রিফয়েলটা কাইন্ড অফ এরকম একটা পাকার মতো থাকে আর কি। অ্যাপ্রন, অ্যাপ্রন বলতে আমরা কি বুঝি? ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে অবশ্যই সাদা ফুল হাতা শোষণকারী উপাদানের কাপড় দিয়ে তৈরি অ্যাপ্রন পরিধান করতে হবে। এখন অ্যাপ্রন সম্পর্কে আমরা সবাই জানি, অ্যাপ্রন হচ্ছে এমন একটা কাপড় যেটা দিয়ে মানে সাধারণ মানুষ থেকে অন্য একটা মানুষ যে পেশায় জড়িত আছে সেটাকে আমরা পৃথক করতে পারি। সাধারণত ডাক্তার এবং নার্সরা অ্যাপ্রন পরে, অন্যান্য সেক্টরের মানুষ অ্যাপ্রন পরতে পারে, কিন্তু যখন একটা সাদা কালার ড্রেস পরা থাকবে তখনই আমরা বুঝি কি সেটা হচ্ছে সে ডাক্তার বা নার্স। তো তোমরা যারা নার্স হবা বা নার্সিং এ চান্স পাবা তারা অবশ্যই অবশ্যই অ্যাপ্রন পরে ঘুরতে পারবা, এবং কি করতে পারবা এটা তোমরা ফলো করে প্রচার করতে পারবা যে একটা অ্যাপ্রন তোমারও হয়েছে। এটা কি সাদা কাপড়, দাম হয়তো খুবই কম, হয়তো 400-500 টাকা তুমি একটা অ্যাপ্রন কিনতে পারবা, কিন্তু কিনতে পারা এক জিনিস আর হচ্ছে সেটা নিজে অর্জন করা হচ্ছে অন্য জিনিস। কিন্তু এখন তুমি যখন ল্যাবে কাজ করবা তখন তোমার অ্যাপ্রন পরতে হবে, কারণ আমি আগেই বলছি ল্যাবে যখন তুমি কাজ করবা তখন তোমার পরিধেয় কাপড় হচ্ছে কি সুতি কাপড়, সুতি কাপড়। তো অ্যাপ্রনটা সুতি কাপড়ের হয়। তো অ্যাপ্রন ব্যবহার করার কারণ হচ্ছে কি এটা হচ্ছে বিভিন্ন কিছু শোষণ করে নেবে, বিভিন্ন তাপ বা অন্য কিছু শোষণ করে নেবে, যার কারণে হচ্ছে কি তোমাদের শরীরটা কি ক্ষতিগ্রস্ত হবে না। নিরাপদ গ্লাস গগলস, ল্যাবরেটরিতে অবশ্যই নিরাপদ গ্লাস বা চশমা বা গগলস পরে করতে হবে। যারা ল্যাবরেটরিতে কাজ করে তাদের চশমাটা কিন্তু একটু বড় হয়, অর্থাৎ আমরা যখন সানগ্লাস পরি তারা নির্দিষ্ট একটা মেজার হয়, কিন্তু ল্যাবরেটরি কি হয় বড় হয়, অর্থাৎ জানে কি চোখের আশপাশের অংশটাও কি থাকে সুরক্ষিত থাকে। ল্যাবরেটরিতে অবশ্যই নিরাপদ গ্লাস চশমা বা গগলস পরিধান করতে হবে। চোখে নিরাপদ গ্লাস বা গগলস থাকলে কোনো রাসায়নিক দ্রব্য বা ক্ষতিকর ধোঁয়া চোখে প্রবেশ করে ক্ষতির কারণ হতে পারে, তাই ক্ষতির হাত থেকে রক্ষা করতে নিরাপদ চশমা পরিধান করা প্রয়োজন। তবে যেটা বললাম তোমাদের বিভিন্ন ক্ষতিকর ধোঁয়া বা ক্ষতিকর পদার্থ যখন রিয়াকশন করবে তখন সেটা তোমাদের ব্যাকফায়ার করতে পারে শরীরের দিকে বা চোখের দিকে। যখন চোখের দিকে যেন না আসে সেজন্য কি হয়, সেটার জন্য তোমার সেফটি গ্লাস ব্যবহার করতে হয়। মাস্ক, ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে অবশ্যই সবাইকে মাস্ক পরিধান করতে হবে। তোমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্কটা কেন পরিধান করতে হবে? কারণ মাস্কের মধ্যে কি থাকে, তোমার নাক তোমার মুখ থাকে, তো যে কোনো কিছু আমাদের নাকের মাধ্যমে বা হচ্ছে মুখের মাধ্যমে বিষাক্ত জিনিস মানে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু যখন তুমি মাস্কটা ব্যবহার করবা তখন তোমার নাকের অংশ বা মুখের অংশ দিয়ে সেই গ্যাসটা কি সরাসরি প্রবেশ করতে পারবে না, মাস্কের মাধ্যমে কি ফিল্টার হয়ে প্রবেশ করবে, তার মানে কি তোমার ক্ষতির সংখ্যাটা অনেকটাই কি হবে কমে যাবে। এবং কি বলছে অবশ্যই পরিধান করতে হবে। নানা পরীক্ষা নিরীক্ষার সময় উৎপন্ন রাসায়নিক গ্যাস বা ধোঁয়া শ্বাসতন্ত্রে কি করে প্রবেশ করে যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য মূলত কি করা হয় মাস্ক পরিধান করতে হয়, অর্থাৎ সেই ধুলাগুলো যেন তোমাদের ধোঁয়াগুলা চোখে মানে তোমাদের মুখে বা নাকে যেন প্রবেশ করতে না পারে, এই জন্য কি করা হয় মাস্ক ব্যবহার করা হয়। বিকার, বিকার বলতে কি বুঝি? গবেষণাগারে নানা পরিমাপের ও নানা আকৃতির ছোট বড় বিকার দেখতে পাওয়া যায়। এদের কাজ হলো কোনো তরল পদার্থ পরিমাণগত নেওয়া, তাপ দেওয়া এবং প্রয়োজনীয় অন্য পাত্রে স্থানান্তর করা। অর্থাৎ বিকার হচ্ছে অনেকটা জগের মতো থাকে এরকম, সেটা হচ্ছে কি এটার মধ্যে তুমি পদার্থ ঢালবা, প্রয়োজন সেটাকে তাপ দিবা এবং কি হচ্ছে এক পাত্র থেকে অপর পাত্রে কি স্থানান্তর করবে, এটা হচ্ছে বিকার। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ল্যাবরেটরির ব্যবহৃত কমন একটা পাত্র। যেমন ল্যাবরেটরিতে আছে পোর্সেলিন বাটি থাকে, এগুলোর মধ্যে বিভিন্ন কি হয় উপাদান রাখা হয়। হ্যান্ড গ্লাভস, গবেষণাগারে কোনো কাজ শুরুর পূর্বে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরিধান করতে হয়, এটা তোমার মাস্ট করতে হবে। ডাক্তাররা যখন বিভিন্ন সার্জারি করে বা বিভিন্ন যখন ড্রেসিং বা বিভিন্ন সার্জিক্যাল কাজ করে তারা কি করে অবশ্যই কি করে সে একটা হাতে গ্লাভস পরে নেয়। এবং গ্লাভসটা কেন পরে? এটা হচ্ছে রোগীর থেকে ময়লা যেন তার হাতে না আসতে পারে এবং তার হাত থেকে যেন কোনো ময়লা বা জীবাণু রোগীর সে ক্ষতস্থানে কি করতে পারে না যেতে পারে, তাহলে কি রোগীও সুরক্ষিত থাকবে আমরা নিজেরা সুরক্ষিত থাকবে, এই জন্য কি করা হয় গ্লাভস ব্যবহার করা হয়। বিক্রিয়ার ক্ষেত্রে সেম, তুমি একটা কোনো পদার্থ যেন হাতে পড়ে না যায় বা তোমার হাত থেকে কোনো পদার্থ যেন তোমার বিক্রিয়া বা ওই মূলের মধ্যে না পড়ে, এই দুইয়ের মাঝে যাতে সেফটি বা সুরক্ষা বজায় রাখে এই জন্য কি করে যারা ল্যাবরেটরি থাকে তারা অবশ্যই কি পরে হ্যান্ড গ্লাভস পরে।
যে ল্যাবরেটরিতে কাজের উপর ভিত্তি করে নানা ধরনের গ্লাভস রয়েছে, নিচে কয়েক ধরনের গ্লাভস, এখানে কয়েক ধরনের গ্লাভস দেওয়া হলো যে আসলে ল্যাবরেটরির ক্ষেত্রে কি বিভিন্ন ধরনের গ্লাভস থাকে। এই বিভিন্ন ধরনের গ্লাভস গুলো কি কি? একটা হচ্ছে নিওপ্রিন গ্লাভ, এটি বেশ নরম এবং তাপরোধী, মৃদু ক্ষয়কারী পদার্থ, তেল জাতীয় দ্রবণ, জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় এটি ব্যবহৃত হয়। অর্থাৎ যেগুলো হচ্ছে কি তোমার তাপ উৎপন্ন হবে এরকম বিক্রিয়ার ক্ষেত্রে কি করা হয়? নিওপ্রিন গ্লাভস ব্যবহার করা হয়। তারপরে আছে জিটেক্স গ্লাভ, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় এই তাপ সহনীয় গ্লাস ব্যবহার করা হয়। যখন তুমি একটা বস্তু নিয়ে কাজ করছো যেটা তোমার জ্বলন্ত বা জ্বলতে পারে বা জ্বলার পসিবিলিটি আছে, এরকম নিয়ে কাজ করার সময় তোমার কোন গ্লাভস? জিটেক্স গ্লাভস। তোমরা মনে রাখবা বেসিক ভাবে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। ভিনাইল গ্লাভস, পিভিসি। আমরা অনেক সময় টিভিতে একটা অ্যাড শুনি যে পিভিসি 5, পিভিসি 5। এখন পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি দিয়ে তৈরি এই গ্লাভস মৃদু ক্ষয়কারী পদার্থ এবং ত্বকে বিরক্তকর অনুভূতি প্রদানকারী দ্রবণের ব্যবহারের ক্ষেত্রে কি হয়? প্রয়োজন হয়। অর্থাৎ আমরা পাইপের ক্ষেত্রে যে পদার্থটা ব্যবহার করে গ্লাভসের ক্ষেত্রে সেটাও ব্যবহার করা হয়। এবং প্লাস কি, যেটা হচ্ছে মৃদু ক্ষয়কারী পদার্থ অর্থাৎ তোমার অল্প পরিমাণ ক্ষয় করবে এরকম পদার্থের জন্য কি করা হয়? এই ভিনাইল গ্লাভসটা ব্যবহার করা হয়। তারপর আছে ল্যাটেক্স গ্লাভস, চামড়ার ক্ষয় এবং জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারের সময় এই গ্লাভস ব্যবহার করা হয়। প্রাকৃতিক রাবার গ্লাভস, সাধারণত প্রাকৃতিক রাবার গ্লাভস মৃদু ক্ষয়কারী পদার্থের সংস্পর্শ এবং বৈদ্যুতিক শক প্রতিরোধে কি হয়? কার্যকরী হয়ে থাকে। প্রাকৃতিক রাবার গ্লাভস কি? সাধারণত প্রাকৃতিক রাবার গ্লাভস মৃদু ক্ষয়কারী পদার্থের সংস্পর্শ এবং যখন বৈদ্যুতিক শকের সম্ভাবনা থাকে, তুমি বিভিন্ন তড়িৎ রসায়নের বিভিন্ন বিক্রিয়া করতে পারো, অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তুমি বিক্রিয়া করতে পারো যাতে তোমার ইলেকট্রনটা তোমার শরীরে প্রবেশ না করে। এই জন্য কি ব্যবহার করবা? প্রাকৃতিক রাবার গ্লাভস। তাহলে কি আমরা বুঝতে পারছি যে গ্লাভস কোনটা কি কাজে ব্যবহার করা হয়? একটা হচ্ছে নিওপ্রিন গ্লাভস, একটা জিটেক্স গ্লাভস, একটা ভিনাইল গ্লাভস, আর একটা হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। পরীক্ষায় আসবে যে অমুকটা করার সময় কোন গ্লাভস, তমুকটা করার সময় কোন গ্লাভস, কি কি করা হয় এতক্ষণ তাই বললাম, এগুলো খুবই খুবই ভালো করে মনে রাখবা। তো আমাদের প্রথম চ্যাপ্টার ছিল সেটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করব, সেটা হচ্ছে কি গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, গুণগত রসায়ন। অর্থাৎ কি, যেখানে রসায়ন গুণগত বিশ্লেষণ নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে গুণগত রসায়ন। এখন আমরা কি পড়বো? গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের হচ্ছে বিশাল বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমরা চুম্বক অংশগুলো পড়বো যেগুলাই এমসিকিউ অ্যাডমিশনে আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে চ্যাপ্টারটা এটা আমরা সেই হাই স্কুল লেভেলে 6 থেকে সবাই পরিচিত। প্রথমে আসি মূল কণিকা। এখন পরমাণু অণু সম্পর্কে আমরা সবাই জানি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম পদার্থ এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম পদার্থ হচ্ছে অণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। তো এইগুলোর যে মূল মূল কণিকাগুলো আছে সেই কণিকাগুলো হচ্ছে আমরা জানবো। এখন আসি পরমাণুর মূল কণিকাগুলো আমরা কি কি আছে। পরমাণুর মূল কণিকা ও তাদের প্রকারভেদ। যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ পরমাণু জানি আমরা ক্ষুদ্র একটা অংশ, তারও তো কিছু না কিছু অংশ আছে যেগুলো দিয়ে পরমাণু গঠিত হয়েছে। এটা হচ্ছে এখন কি কি যে মূল 3 ভাগে ভাগ করা হয় সেই 3 ভাগ সম্পর্কে আমরা কি করব? জানবো। প্রথমটা হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা পরীক্ষায় আসবে নিচের কোনটি পরমাণু স্থায়ী মূল কণিকা? খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষায় আসবে নিজের কোনটি স্থায়ী মূল কণিকা নয়। পরীক্ষায় 9টাই বেশি আছে। তাহলে ইলেকট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, আর থাকবে পজিট্রন। তাহলে 9 কোনটা? পজিট্রন। তার মানে কি আমাদের সবটাই জানতে হবে, পরীক্ষায় আসবে কোনটা 9। তাহলে কি জানলাম? স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো জানিয়ে রাখবা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, নিউট্রন হচ্ছে নিউট্রাল। অর্থাৎ একটা পরমাণু তখনই স্টেবল থাকবে যখন সেখানে সমান সংখ্যক পজিটিভ চার্জ সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকবে। তো এখানে প্রোটন কি ধনাত্মক আধান বহন করে, ইলেকট্রন কি ঋণাত্মক আধান বহন করে। তো দুইটার মধ্যে কি আকর্ষণ শক্তি সমান থাকে। আর নিউট্রন যেটা সেটা নিরপেক্ষ, নিউট্রাল থাকে। তারপরে আসি অস্থায়ী মূল কণিকা। প্রথমটা কি হলো? স্থায়ী। তো অস্থায়ী মূল কণিকা অনেকগুলো আছে, এর মধ্যে আছে পজিট্রন, নিউট্রিনো,
অ্যান্টি নিউট্রিনো, মেসন ইত্যাদি। আর অনেক অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আমরা শুধু জানবো কি কি আছে। পজিট্রন আছে, নিউট্রন আছে, অ্যান্টি নিউট্রিনো আছে, আর একটা আছে কি মেসন। এগুলো কি অস্থায়ী। তো কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী তোমরা পার্থক্য জানবা। তারপরে সে ভারী কণা বা কম্পোজিট কণা, সেগুলো হচ্ছে একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। একটা আলফা কণা, একটা ডিউটেরন কণা। তাহলে আমরা কি জানলাম? পরমাণুর মূল কণিকা গুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা স্থায়ী, একটা অস্থায়ী, একটা ভারী। স্থায়ীর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ীর মধ্যে আছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। ভারী কণার মধ্যে আছে আলফা, ডিউটেরন। তো তোমাদের বলে দিতে পারি, আশা করা যায় এই এতটুকু অংশ থেকে তোমরা 1 মার্ক পেয়ে যাবা, কারণ বিগত পরীক্ষায় এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন কি করে আসেই। এখন আমাদের মেইনলি জানতে হবে অস্থায়ী মূল কণিকা গুলা। যে সকল কণিকা কোন মৌলের পরমাণুতে ক্ষণস্থায়ী ভাবে অবস্থান করে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। অস্থায়ী মূল কণিকা বলে সেগুলো হচ্ছে অস্থায়ী কণিকা, পজিট্রন, মেসন, পাইয়ন, মিওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো এগুলা। তাহলে কি কি জানলাম? পজিট্রন, মেসন, পাইয়ন, মিউন, নিউট্রিনো, এই প্রত্যেকটা কি অস্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী আর অস্থায়ী কি আমরা সবাই বুঝতে পারছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আসি, যখন আমি সবসময় তোমাদের চার্ট করে পড়াই, চার্ট করে পড়ানোর কারণ কি, আমাদের চার্ট থাকলে একটা চার্টের মধ্যে সবগুলো কি সুন্দর করে চলে আসে। তাহলে এখন আমরা পরমাণুর যে স্থায়ী মূল কণিকা গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এখন চার্টের মাধ্যমে জানবো, ঠিক আছে? তো প্রথমে এটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে নিউট্রন। এখন ইলেকট্রন কে আবিষ্কার করে? স্যার জে থমসন। তারপরে প্রোটন কে আবিষ্কার করে? রাদারফোর্ড। আর চ্যাডউইক কে আবিষ্কার করে? নিউট্রন। এটা হচ্ছে প্রথমটা। তারপরে আবিষ্কার, ইলেকট্রন আবিষ্কার করে 1897, প্রোটন করে 1911, আর 1932 করে কে? নিউট্রন। তাহলে কি আমরা জানলাম? প্রথমে জানলাম আবিষ্কার এবং কত সালে আবিষ্কার হয়েছে। তারপর অবস্থান, ইলেকট্রন হচ্ছে পরমাণুর কক্ষপথে, অর্থাৎ সৌরজগতের যে রাউন্ড কক্ষপথ গুলো আছে সেইখানে। প্রোটন থাকে নিউক্লিয়াসে, আর নিউট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসে। তার মানে প্রোটন এবং নিউট্রন দুইটা কোথায় থাকে? পরমাণু নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াস বলতে কি বোঝায়? কেন্দ্রে। তারপরে প্রতীক, প্রতীক ইলেকট্রনটা হচ্ছে E মাইনাস, প্রোটনটা হচ্ছে H প্লাস দিয়ে আমরা বুঝাই, আর নিউট্রন হচ্ছে কি? নিরপেক্ষ N। তারপরে হচ্ছে আধানের প্রকৃতি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস, প্রোটন ধনাত্মক অর্থাৎ প্লাস, আর এটা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল, নিরপেক্ষ নিউট্রাল। তারপরে হচ্ছে আধানের পরিমাণ, ইলেকট্রনের আধানের পরিমাণ হচ্ছে মাইনাস 1.609 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। আর প্রোটন হচ্ছে +1, যেহেতু এখানে হচ্ছে নিরপেক্ষ সেটা +1, এর জন্য হচ্ছে +1। আর নিউট্রনের আধান হচ্ছে কত? 0, যেহেতু এটা নিরপেক্ষ। ভর, ভরের মধ্যে যদি আমরা আসি, সেটা হচ্ছে ইলেকট্রনের হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এটা হচ্ছে নিউট্রনের হচ্ছে ভর। আর প্রোটনের ভর হচ্ছে কত? 1.673 ইন্টু 10 ইনভার্স 24 কি গ্রাম। আর হচ্ছে আর নিউট্রনের, এটা হচ্ছে প্রোটনের ভর, আর নিউট্রনের ভর হচ্ছে কি? 1.675 ইন্টু 10 ইনভার্স 20 কত গ্রাম? 4 গ্রাম। তাহলে কি আমরা এটা জানলাম। তারপরে আসি কি হাইড্রোজেনের তুলনায় ভর, এটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে 1/1838 ভাগের 1 ভাগ, আর প্রোটন আর হাইড্রোজেনের ভর কি সমান। আর হচ্ছে নিউট্রন হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে কি হবে? একটু বেশি। অর্থাৎ এই চার্টের মাধ্যমে সেটার আবিষ্কার, সেটার ভর, সেটার আধান, সেটা কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, হাইড্রোজেনের তুলনায় তার ভর কত কম বা বেশি, সেটা আমরা জানলাম। এখন আসো আমাদের পরবর্তী স্লাইডে, একটা গুরুত্বপূর্ণ স্লাইড, সেটা হচ্ছে আইসোটোপ। 1913 সালে বিজ্ঞানী সোডি, বিজ্ঞানী কি নাম? বিজ্ঞানী হচ্ছে সোডি, সর্বপ্রথম আইসোটোপ কথাটির প্রবর্তন করেন। যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা ভিন্ন হয়, তাদের প্রত্যেককে একে অপরের আইসোটোপ বলে। তাহলে আইসোটোপের মেইন থিমটা কি? তাদের নিউট্রন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি থাকবে? একই থাকবে, কিন্তু কি হবে? নিউক্লিয়াসে যে বিভিন্ন নিউট্রন সংখ্যা থাকবে তার জন্য ভর সংখ্যাটা ভিন্ন হবে। এই জন্য এদেরকে প্রত্যেককে কি বলে? একে অপরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ একই মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, ঠিক আছে? তাহলে আইসোটোপ সম্পর্কে আমরা কি জানলাম? যখন পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়।
তাহলে আমরা আইসোটোপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, এখানে প্রোটন সংখ্যা সমান থাকবে, তারপরে আরো দুইটা আছে, একটা আইসোবার একটা আইসোটোন, এটা আমরা পরবর্তীতে আসতেছি। যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তিনটি। পরীক্ষায় আসবে যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তিনটি। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে পরীক্ষায় আসবে নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, নিচের কোনটি নয়। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে নয়। কারণ এদের প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ একটা মৌলে একাধিক আইসোটোপ থাকতে পারে। কেন থাকতে পারে? এদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন আসি আইসোটোপের বৈশিষ্ট্য কি। এরা একই মৌলের পরমাণু, অবশ্যই এটা একই মৌলের পরমাণু হতে হবে। যেমন হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এটা একই মৌলের মধ্যে কি অবস্থিত। তারপর কি এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, এদের ভর সংখ্যা ভিন্ন। অর্থাৎ যেহেতু পারমাণবিক সংখ্যা সমান, তাই কি প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যা কি হবে? ভিন্ন হবে। আইসোটোপ সমূহ একই মৌলের পরমাণু হয়, পর্যায় সারণীতে এরা একই অবস্থানে থাকে। এরা যেহেতু একই মৌলের পরমাণু, পর্যায় সারণীতে কি করবে? এরা একই অবস্থানে থাকে, এই জন্য এদের নাম আইসোটোপ দেওয়া হচ্ছে। আইসো অর্থ একই, আইসো অর্থ কি? একই, আর টপস মানে হচ্ছে কি? স্থান। তারপরে হচ্ছে এদের রাসায়নিক ধর্ম একই, তবে কতিপয় ভৌত ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ এদের রাসায়নিক ধর্ম, যে কেমিক্যাল যে ধর্মটা, সেটা কি থাকবে? একই, কিন্তু যে ভৌত ধর্মগুলো আছে, কোন ধর্ম? ভৌত ধর্ম, এদেরকে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ভারী আইসোটোপের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সামান্য বেশি। অর্থাৎ যে আইসোটোপটা একটু ভারী হবে, সেটা যে গলবে বা মানে কখন সে ফুটা শুরু করবে, সেটার কি একটু কি হবে? বেশি হবে। এখন আসি আইসোবার একটা টপিক, আইসোটোন একটা টপিক। এখন তোমাদের আমি একটা টেকনিক শিখাই দেই। আইসোটোপ, আইসোটোপের এখানে লাস্টে কি আছে? প। আইসোবার লাস্টে কি আছে? বার। আইসোটোন লাস্টে কি আছে? দন্ত ন। অর্থাৎ যখনই আইসোটোপ থাকবে প, প দিয়ে আমরা বুঝবো কি এটার প্রোটন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। আইসোবার, বারকে আমরা ভর বলতে পারি। এটা কিন্তু কোনো সাইন্টিফিক টার্ম না, আমাদের মনে রাখার জন্য। বার আমরা ভর, অর্থাৎ কি আইসোবারের ভর সংখ্যা সমান। আইসোটোন, টোন মানে কি? ন আছে, এটা মানে নিউট্রন, অর্থাৎ আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান। এটা হচ্ছে আমাদের পরীক্ষায় অ্যাডমিশনে মনে রাখার জন্য টেকনিক, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। তাহলে এটা কিভাবে বলবেন অ্যাডমিশনে তোমাদের মনে রাখার জন্য? আইসোটোপ মানে লাস্টে প আছে, প্রোটন সংখ্যা সমান। আইসো বার আছে, মানে বারকে আমরা কি বলতে পারি? ভর, অর্থাৎ ভর সংখ্যা সমান। আইসোটোন লাস্টে ন আছে, অর্থাৎ কি নিউট্রন সংখ্যা সমান, বাকিগুলা ভিন্ন। এখন আসলে ডেফিনেশনে, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপর আইসোবার বলে। এই যে বললাম ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার। তার মানে টোন বলতে, এখন তোমরা বলো কি হবে? যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং ভর সংখ্যা কি থাকবে? ভিন্ন থাকবে, তাদেরকে একে অপরের কি বলবে? আইসোটোন। তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন আমরা কোনো কিছু মনে রাখবো না, জাস্ট হচ্ছে আমরা জাস্ট থিঙ্কিং করবো কোনটা লাস্টে কোনটা আছে। এখান থেকে একটা এমসিকিউ আসবে বলা যায় ইনশাল্লাহ। এখন আসো পরমাণুর ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। কোন মৌলের একটি পরমাণুর অন্তর্গত সংশ্লিষ্ট পদার্থ সমূহের মোট পরিমাণকে একটি পরমাণুর ভর বলে। কোন একটি মৌলের একটি পরমাণুর অন্তর্গত, যে একটি পরমাণু থাকবে তার অন্তর্গত, অর্থাৎ তার ভিতরে রিলেটেড সংশ্লিষ্ট পদার্থ সমূহের মোট পরিমাণকে ওই মৌলের একটি পরমাণুর ভর বলা হয়। ওই মৌলের কি? একটি পরমাণুর ভর বলা হয়। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 0.1673 ইন্টু 10⁻23 গ্রাম। 0.1673 10 ইনভার্স কি 23 গ্রাম, এটা হচ্ছে পরমাণুর ভর। এখন আসি আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝি। আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন একটি মাত্রাবিহীন ভৌত রাশি, অর্থাৎ কি এটি একটি ভৌত রাশি কিন্তু এর কোনো স্পেসিফিক কি থাকবে না? মাত্রা থাকবে না। একটি প্রদত্ত নমুনাতে উপস্থিত পরমাণু সমূহের গড় ভরের সাথে পারমাণবিক ভর ধ্রুবকের আনুপাতিক আপেক্ষিক পারমাণবিক ভর হিসাবে কি করা হয়? গণ্য করা হয়। পারমাণবিক ধ্রুবককে কার্বন 12 এর পরমাণুর ভরের কত অংশ? 1/12 অংশ, অর্থাৎ 12/1 অংশ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা যে আবার প্রথম থেকে দেখি, একটি মাত্রাবিহীন ভৌত রাশি, এটি হচ্ছে একটি প্রদত্ত নমুনা। যখন তোমাকে যে স্পেসিফিকটা নমুনাটা দেওয়া হবে, সেটার হচ্ছে উপস্থিত পরমাণু সমূহের, উপস্থিত কি পরমাণু সমূহের গড় ভরের সাথে পারমাণবিক ভর ধ্রুবকের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে কি করা হবে? গণ্য করা হবে। এবং পারমাণবিক যে ধ্রুবকটা থাকবে, ভর ধ্রুবককে কার্বন যে 12, কার্বন
12। কার্বন 12 পরমাণুর ভরের কত অংশ? 1/12 অংশ, অর্থাৎ কি 12 ভাগের 1 অংশ। তারা কি করা যাবে? সংজ্ঞায়িত করা যাবে। তাহলে কোনটা পরমাণুর ভর এবং কোনটা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কি বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসি, এই পরমাণু রিলেটেড কয়েকটা মডেল আছে। পরমাণু রিলেটেড অনেকগুলো মডেল আছে। প্রথমে যেমন তরমুজ মডেল, পাম্পুডিং মডেল, তারপর রাদারফোর্ডের মডেল, এরকম অনেকগুলো মডেল আছে। তো আমরা আমাদের জন্য যারা জন্য দুইটা মডেল, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এই দুইটা মডেল আসলে কোন মডেলে কিন্তু তারা যে দিচ্ছে তারা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে মডেলগুলো প্রদান করছে, কিন্তু আসলে এগুলোর কোনো আসলে দেখা গেছে প্রত্যেকটা মডেলের কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। যখন রাদারফোর্ড 1911 সালে মডেলটা দিল, তার সীমাবদ্ধ গুলো কিছু ছিল, তার সীমাবদ্ধ গুলো কেন্দ্র করে তারপর দিচ্ছে বোর, তারপরে বোরের পরে আরো দিচ্ছে, এইভাবে একসময় প্লাজমা মডেল হয়েছে। তো প্রত্যেকটা মডেলের কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তো চলো তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা জানি। রাদারফোর্ড কি কি বলছে, তার স্বীকার্যগুলো কি কি? পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু কণা রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। এটি নিউক্লিয়াস নামে অভিহিত, যেটা কেন্দ্রে থাকবে। প্রোটন এবং নিউট্রন কি থেকে কেন্দ্রে থাকে এবং এর ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রভূত। আমরা জানি পরমাণু ধনাত্মক যে চার্জ, এটা হচ্ছে কোথায় থেকে? কেন্দ্রে, অর্থাৎ কি নিউক্লিয়াসে। দ্বিতীয় স্বীকার্যটা কি? পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। পরমাণু সামগ্রিকভাবে কি তড়িৎ নিরপেক্ষ? কারণ কি যতগুলা প্রোটন থাকে ততগুলা কি থাকে? ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা কক্ষপথে পরিভ্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা সমান। আমি তাই তো বললাম, যেহেতু কেন্দ্রে আছে ধরো 100টা প্রোটন, 100টা ধনাত্মক, ঠিক 100টা ঋণাত্মক ইলেকট্রন থাকবে তার কক্ষপথে, অর্থাৎ কি দুইটার মধ্যে কি থাকবে? ব্যালেন্স থাকবে। সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে আবর্তনীয় গ্রহসমূহের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তিনি তার এটাকে বলছে কি সৌরজগতের মতো। সৌরজগৎ কি? ধরো এটা সৌরজগৎ, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এটাকে কেন্দ্র করে কক্ষপথে কি বিভিন্ন গ্রহগুলা ঘুরতেছে। উনি তার মডেলটাকে কিছুটা সৌরজগতের মতো তুলনা করছে। পরমাণুর মডেলের ক্ষেত্রে ধনাত্মক নিউক্লিয়াস, ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিদ্যমান। তাহলে কি থাকবে? ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। এটা হচ্ছে তার স্বীকার্য। তার 4 নম্বর স্বীকার্যটা কি? ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যকার কেন্দ্রমুখী বল পরস্পর কি হবে? সমান হবে। ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির একটা কি থাকবে? ইলেকট্রনিক যে আকর্ষণ বলটা থাকবে সেটা থাকবে, এবং ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যকার কেন্দ্রমুখী পরস্পর কি হবে? বল সমান হবে। এগুলো যে তার স্বীকার্য, সে এগুলা বলছে।